হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মানিগুরু। মানিগুরু চ্যানেলে আপনাদের স্বাগত। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো তা হলো হোয়ার টু ইনভেস্ট মানি। আজকের দিনে দাঁড়িয়ে এমন কোন কোন ক্ষেত্র রয়েছে, কোন কোন প্রোডাক্ট রয়েছে যেগুলিতে আমরা সুরক্ষিতভাবে আমাদের অর্থ বিনিয়োগ করতে পারবো। প্রত্যেকটি বিষয় ধরে ধরে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা, এর আগে আমি এমন একটি ভিডিও এনেছিলাম যাতে ইনভেস্টমেন্ট করার আগে আমাদের কোন কোন বিষয়গুলি আগে খেয়াল রাখা উচিত কোনো ইনভেস্টমেন্ট প্রোডাক্ট বাছার আগে, সেগুলো সম্পর্কে আমি প্রত্যেকটি আলোচনা করেছিলাম। যারা এখনো এই ভিডিওটি দেখেননি তারা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন বা ডেসক্রিপশন লিংক থেকে গিয়ে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো এমন কোন কোন ক্ষেত্র রয়েছে, কোন কোন প্রোডাক্টগুলো রয়েছে যেগুলোতে আমরা সাধারণত এতদিন ইনভেস্ট করে এসেছি বা যেগুলোতে সুরক্ষিতভাবে আমরা ইনভেস্ট করতে পারি। এক্ষেত্রে এমন তিনটি ফ্যাক্টরের কথা উল্লেখ করব যে তিনটি ফ্যাক্টর দিয়ে আমরা আমাদের ইনভেস্টমেন্ট প্রোডাক্টগুলিকে বিবেচনা করব। ফ্যাক্টরগুলি হলো, প্রথম 1 নম্বর রিটার্ন। প্রথমেই আমরা যে ইনভেস্টমেন্ট প্রোডাক্টটি বিবেচনা করব সেটির রিটার্ন কত পার্সেন্ট সেটা আমাদের জানতে হবে, অর্থাৎ আমরা সেটিতে অর্থ বিনিয়োগ করলে কত শতাংশ আমরা রিটার্ন পেতে পারি। যেমন আমরা জানি যে এখন বর্তমানে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির হার 6% থেকে 6.5%-এর মধ্যে, অর্থাৎ আমরা আজ 100 টাকা দিয়ে যে জিনিস আমরা কিনতে পাচ্ছি, পরবর্তী বছরে গিয়ে পরের বছর আমাদের সেই একই জিনিসপত্র কিনতে 106 টাকা মতো খরচ হতে পারে। তো আমরা সবসময় দেখব যে যে বিষয়টিতে আমরা ইনভেস্ট করছি সেই ইনভেস্টমেন্ট প্রোডাক্টটি যেন আমাদের অন্তত ইনফ্লেশনের সমান বা ইনফ্লেশনের থেকে বেশি রিটার্ন আমাদের দিতে পারে। 2 নম্বর যে ফ্যাক্টরটি দেখব সেটা হলো রিস্ক, অর্থাৎ আমরা যে প্রোডাক্টটিতে ইনভেস্ট করব তাতে রিস্ক কতটা রয়েছে, অর্থাৎ আমরা যে বিনিয়োগ করব অর্থটা, সেই অর্থ আমাদের একেবারে লোপাট গায়েব হয়ে যাওয়ার চান্স কতটা আছে বা আমাদের লসে চলে যাওয়ার চান্স কতটা। 3 নম্বর যে ফ্যাক্টরটি আমরা দেখব সেটা হলো টাইম, অর্থাৎ আমরা কতটা সময় জন্য আমরা ইনভেস্টটা করব, অর্থাৎ আমাদের খুব ছোট স্বল্প সময়ের জন্য আমাদের গোলটার জন্য আমরা ইনভেস্ট করব, নাকি আমরা দীর্ঘ সময় দীর্ঘমেয়াদী ভিত্তিতে আমরা ইনভেস্ট করব। এই রিটার্ন, টাইম এবং রিস্ক তিনটে কিন্তু একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, অর্থাৎ আমার যদি টাইম হরাইজনটা অনেক বেশি হয় তাহলে আমার রিস্ক যদি বেশি হয় তাহলে আমার রিটার্ন বেশি হবে, আর যদি আমার টাইম হরাইজন কম হয় বা রিস্ক কম হয় তাহলে আমার রিটার্নও কম হবে। অর্থাৎ আমাকে রিটার্ন বেশি পেতে গেলে হয় আমাকে টাইম বেশি নিতে হবে অথবা আমাকে রিস্ক বেশি নিতে হবে। তো এই তিনটের উপর ভিত্তি করে আমরা এবার নেক্সট আমাদের ইনভেস্টমেন্টের বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বর যে ইনভেস্টমেন্ট প্রোডাক্টটি আমরা সকলেই ব্যবহার করে থাকি এবং সকলের বাঙালিদের তো বটেই খুব প্রিয়, সেটা হলো সেভিংস অ্যাকাউন্ট। ব্যাংকের যে ন্যূনতম সেভিংস অ্যাকাউন্টটি থাকে, আমরা ব্যাংকে অ্যাকাউন্ট করলেই যে অ্যাকাউন্টটি আমরা পেয়ে থাকি সেইটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। এতে আমাদের সব ব্যাংক 2.5%, 3% থেকে কিছু কিছু ক্ষেত্রে বড় অ্যামাউন্টের ফিগার হলে 4% অবধি আমাদেরকে ইন্টারেস্ট দিয়ে থাকে। যারা সাধারণত ইনভেস্টমেন্টের কিছুই বোঝেন না তারা সাধারণত এই পয়সাকে এই সেভিংস অ্যাকাউন্টেই ফেলে রেখে দেন এবং তারা ওই 3%, 4% রিটার্নেই খুশি থাকেন। কিন্তু দেখা যায় যে এই রিটার্নটা যেহেতু আমাদের ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির থেকে অনেক কম, তাই সেখানে আমাদের ওই সেভিংস অ্যাকাউন্টে আইডল পয়সা পড়ে থাকলে দিনে দিনে সেই পয়সাটির ভ্যালু কিন্তু আমাদের কমতে থাকে, অর্থাৎ আমার টাকাটা আমার 4% করে ইন্টারেস্ট পাচ্ছি, কিন্তু আমার ওই টাকার ক্রয় ক্ষমতা আমার যেহেতু অনেক বেশি হয়ে কমে যাচ্ছে, সেহেতু আমার টাকাটা পড়ে পড়ে আমার ভ্যালু লুজ করে ফেলছে। তাই জন্য আমাদের সবসময় আরো বেশি রিটার্ন দেয় এবং কম রিস্কে আমার বেশি রিটার্ন দেয় এমন বিষয়ের ক্ষেত্রে আমাকে টাকাটা ইনভেস্ট করতে হবে। তো তাহলে কি সেভিংস অ্যাকাউন্ট একেবারেই কোনো কাজের নয়? না, সেভিংস অ্যাকাউন্টে অবশ্যই আমাদের কিছু টাকা রাখতে হবে, যেটা হচ্ছে আমাদের এমার্জেন্সি মানি।
ইমার্জেন্সি পারপাসের জন্য আমাদের যখনই দরকার তখনই আমাদের কিছু টাকা যদি হাতের বের করতে হয়, সেই পরিমাণ টাকা আমরা কিন্তু সেভিংস অ্যাকাউন্টে রাখবো। সেভিংস অ্যাকাউন্টের কাজই হলো এমার্জেন্সি হিসেবে ফান্ড বিনিয়োগ করা যাবে। এমার্জেন্সি ফান্ড নিয়ে আমার এর আগে ভিডিও আছে, এবং এমার্জেন্সি ফান্ড কি কিভাবে ইনভেস্ট করা উচিত, কতটা সেভিংস অ্যাকাউন্টে রাখবো, কতটা অন্য কোন কোন বিষয়ে রাখবো, সেগুলো নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে। যারা এখনো দেখেননি অবশ্যই দেখে নেবেন। নেক্সট 2 নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে প্রোডাক্টটি, সেটি হলো ফিক্সড ডিপোজিট বা এফডি। এটাও আমাদের খুব পপুলার একটা জিনিস, অনেকেরই এটা জানা। যারা সেভিংস অ্যাকাউন্টের থেকে একটু বেশি রিটার্ন চান কিন্তু একেবারে সেফ থাকতে চান, তাদের জন্য ব্যাংকের ফিক্সড ডিপোজিট আছে। তো এই ফিক্সড ডিপোজিট একটা নির্দিষ্ট মেয়াদির হয়, একটা মেয়াদি জমা। এটা 1 বছর 2 বছর 3 বছর মেয়াদের জন্য আমার ফিক্সড একটা রিটার্ন আমাকে বেঁধে দেয়। যেমন এই রিটার্নটা হয় 6% থেকে 7%, কোনো কোনো ক্ষেত্রে 7.5%, সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে 0.25% হয়তো বেশি দেয়। তো এই মধ্যেই রিটার্নটা ঘোরাফেরা করে। তো এফডির ক্ষেত্রে দেখা যায় যে আমার জাস্ট ইনফ্লেশনকে বিট করছে, বা একদম প্রায় ইনফ্লেশনের মতনই আমাকে রিটার্ন দেয়। তো এটাও একটা খুব সেফ থাকার জন্য, এবং খুব কিছু পরিমাণ অর্থ আমার একটা ডাইভার্সিফিকেশনের জন্য আমি সামান্য ব্যবহার করলেও করতে পারি। কিন্তু আমি পরবর্তীকালে আলোচনা করব এই এফডির অনেক ভালো বিকল্প আমাদের হাতে অন্য আছে, যার জন্য আমাদের এফডিতে খুব সামান্য অর্থ রাখলেও এটা একেবারে ইনভেস্টমেন্টের পুরো টাকা ইনভেস্ট করার একদম একমাত্র উপায় এটা নয়। আর আরেকটা বিষয় হলো, এফডিতে একটা নির্দিষ্ট মেয়াদের জমা হয়, 1 বছর 2 বছর বা 3 বছর, যত মেয়াদের আমি ফিক্সড ডিপোজিট করছি, তার আগে যদি কখনো আমার টাকাটা দরকার পড়ে, আমি যদি ভেঙে তুলি, তাহলে আমাকে কিছু টাকা পেনাল্টি হিসেবে চার্জ করা হয়। তো এখানে সেভিংস অ্যাকাউন্টের মতো আমার কিন্তু লিকুইডিটি এখানে থাকছে না, তাই একেবারে এমার্জেন্সি মানি আমার কিন্তু এফডিতে পার্ক করাটা উচিত হয় না। 3 নম্বর যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো গোল্ড এবং জুয়েলারি। গোল্ড এবং জুয়েলারিতে ইনভেস্টমেন্টটা আমাদের ভারতে প্রচুর প্রাচীন যুগ থেকে চলে আসছে। মানুষ অর্থ কিছুটা, সোনা হচ্ছে এমন একটা জিনিস যার প্রতি আমাদের ভারতীয়দের ফ্যাসিনেশন চিরকাল। একটা আমাদের বিবাহ থেকে শুরু করে যে কোনো শুভ কাজে সোনা দান করা, এবং সোনার ব্যবহার, সাজ পোশাক গয়নাগাটিতে সোনার খুব ব্যবহার দিন দিন চলে আসছে। তাই সোনা কিন্তু ভারতে খুব একটা মূল্যবান ধাতু হিসেবে বিবেচিত হয়, এবং সোনারতে ইনভেস্ট করা এখন খুব সেফ হিসেবে মানা হয়। তো বর্তমান দিনে দাঁড়িয়েও মার্কেট ওরিয়েন্টেড যেসব ইনভেস্টমেন্টগুলো, শেয়ার মার্কেট বা অন্যান্য ক্ষেত্রে, সেগুলোর সাথে কম্পেয়ার করে কিছুটা পরিমাণ আমার মানে ডাইভার্সিফিকেশনের জন্য সোনাতে ইনভেস্ট করা কিন্তু অবশ্যই করা যেতে পারে। সোনার ক্ষেত্রে দেখা যায় যে আমার একটা সেফ ইনভেস্টমেন্ট, কারণ সোনার দাম খুব একটা ওঠানামা করে না, বা সোনা ধীরে 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 দীর্ঘমেয়াদে তার দাম বাড়ে। কিন্তু এখানেও একটা দেখা যায় যে আমরা প্রাচীনকালে সোনার দাম যেভাবে বাড়তে দেখেছি, বর্তমানে কিন্তু সোনার দাম আর সেভাবে ওঠানামা করে না। মানে আমরা যদি পিছনে 10 বছরের আমরা হিস্ট্রি দেখি চার্ট হিসেবে সোনার, তাহলে দেখব যে 2012 সাল অবধি, 12-13 সাল অবধি, 2010 সাল থেকে 12-13 সাল অবধি গ্রাফটা কিন্তু সোজা উঠে গেছিল, অর্থাৎ সোনার দাম চচ্চর করে বেড়ে গেছিল। কিন্তু তারপর থেকে 2012-13 সাল পর থেকে আজ অবধি সোনার দাম অল্প সামান্য একটা মেয়াদের মধ্যে ওঠানামা করেছে, কিন্তু খুব আর বেশি বাড়েনি। তো আরেকটা ক্ষেত্রে সোনার হচ্ছে লিকুইডিটির একটা সমস্যা, কিন্তু মাঝে মাঝে দেখা যায় সোনাকে যখনই আমি চাই তখনই আমি ভেঙে গয়নাকে বের করতে পারি না, এবং সোনার গয়নার ক্ষেত্রে দেখা যায় মেকিং চার্জ, ট্যাক্স, অন্যান্য ক্ষেত্রে কিছু কিছু পড়ে যায়। তাই সোনার ক্ষেত্রে আমার যেটা যা মাথায় রাখতে হবে, সোনায় ইনভেস্টমেন্ট করলেও সোনার ইনভেস্টমেন্ট কিন্তু জুয়েলারি বা গয়না হিসেবে কিন্তু ইনভেস্টমেন্টটা একেবারেই সেফ নয়, কারণ সে ওখানে কিন্তু আমার অনেকটা অর্থ অন্য দিক দিয়ে আমার ব্যয় হয়ে যাচ্ছে। তো কিভাবে সোনায় আমার এছাড়া অন্যান্য কি কি উপায়ে সোনা আমি ইনভেস্ট করতে পারি, এবং সব থেকে সেরা উপায় সোনার ইনভেস্টমেন্টের কি, সেটা নিয়ে আমি পরবর্তীকালে আরেকটা ভিডিও আনবো, সেখানে আমি ডিটেলসে আলোচনা করব।
নেক্সট 4 নম্বর যে প্রোডাক্টটি সেটা হলো রিয়েল এস্টেট। মানে আমার জমি বাড়ি এইসবের ক্ষেত্রে আমি কিছু কিছু অর্থ আমার বহু লোক বহুদিন ধরে ইনভেস্ট করে আসছেন। তো এক্ষেত্রে একটা মেন আমার ডিফিকাল্টি হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে অর্থ আমার জমি বাড়ি কেনার ক্ষেত্রে আমার রাখতে লাগে, এবং সেটা সবসময় লিকুইড নয়। মানে যখনই আমি দরকার পড়ছে তখনই আমি সেটাকে বিক্রি করে টাকাটা তুলে নিয়ে আসতে পারছি না, এবং দেখা যায় যখন আমার টাকার দরকার তখন আমি যদি সেটাকে আর্জেন্টলি বেচতে যাই আমি দাম খুব কম পাই। তো সেক্ষেত্রে রিয়েল এস্টেটে ঠিক ইনভেস্টমেন্টের মিডিয়াম হিসেবে নয়, তবে এর একটা বিকল্প আছে, REIT, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। এটার মাধ্যমে আমি খুব অল্প পয়সা দিয়েও রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারি। তো কিভাবে সেটা হয় সেটা আমি এরপরে ডিটেলসে আবার ভিডিও নিয়ে আসবো, সেখানে আমি আরো আলোচনা করব। নেক্সট 5 নম্বর যে মিডিয়াম সেটা হলো স্টক মার্কেট বা শেয়ার মার্কেট। আমরা বহু যুগ যুগ থেকেই শুনে আসছি যে শেয়ার মার্কেট, অনেক টাকা ইনভেস্ট করা যায় শেয়ার মার্কেটে, বহু লোক লাভ করেছে এবং বহু লোক নাকি শেয়ার মার্কেটে লস করেছে। সব থেকে বড় আমাদের ভারতীয় সিনেমা এই শেয়ার মার্কেটকে দিনের পর দিন কিন্তু খুব বদনাম করে এসেছে। তো কি শেয়ার মার্কেটে কিভাবে ইনভেস্ট করা উচিত সেটা না শিখে না জেনে যারাই শেয়ার মার্কেটে হট করে ইনভেস্ট করতে গেছে বা এদিক ওদিক থেকে টিপস শুনে তারা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় লস করে। কিন্তু শেয়ার মার্কেটে যদি ঠিকভাবে শিখে বুঝে ইনভেস্ট করা যায় শেয়ার মার্কেট থেকেও ভালো লাভ করা যায়। কিভাবে কি কি করা উচিত সে নিয়ে আমি পরবর্তীকালে আরো ডিটেলসে আলোচনা করব। তবে শেয়ার মার্কেটের একটা ড্রব্যাক হচ্ছে শেয়ার মার্কেটে আপনাকে নিজস্ব এক্সপার্টাইজ ফলো করে আপনাকে নিজে শিখে বুঝে আপনাকে ইনভেস্ট করতে হবে, এবং সেক্ষেত্রে আপনার ভালো ভালো শেয়ার কেনার জন্য আপনার কিন্তু একটা ভালো অ্যামাউন্টের টাকা নিয়ে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে আসা উচিত। আর যদি এগুলো না সম্ভব হয় তো সেক্ষেত্রেও আমি শেয়ার মার্কেটে অন্যভাবে পরোক্ষভাবে আমি ইনভেস্ট করতে পারি। সেটা কি মিডিয়াম সেটা আমি এর পরে নেক্সট পয়েন্টে আলোচনা করছি। নেক্সট 6 নম্বর যে পয়েন্টটা যেটা আমি এখনই বললাম সেটা শেয়ার মার্কেটেও আমি ইনভেস্ট করতে পারি বা অন্যান্য ক্ষেত্রেও আমি পরোক্ষভাবে ইনভেস্ট করতে পারি, সেই মিডিয়ামটি হলো মিউচুয়াল ফান্ড। আমরা এখন এই নামটি চারিদিকে শুনতে পাই, টিভি খুললেই আমরা দেখতে পাই যে আমাদের সচেতনতার জন্য অ্যাড চালানো হয় সেবি থেকে অ্যামফি থেকে, মিউচুয়াল ফান্ড সাহি হ্যায়। তো এই মিউচুয়াল ফান্ড হলো এমন একটি বিষয় যাতে আমি আমার নিজের এক্সপার্টাইজ না থাকলেও আমি অন্য মিউচুয়াল ফান্ড ম্যানেজারের এক্সপার্টাইজ নিয়ে আমি অল্প অল্প টাকা নিয়েও ভালো ভালো শেয়ারে আমি একটা পোর্টফোলিওতে আমি ইনভেস্ট করতে পারি। তো এই মিউচুয়াল ফান্ড এমন একটি বিষয় যেখানে আমি একই সাথে শেয়ার, অন্য ডেট ফান্ড মানে ঋণপত্র যেগুলো ব্যাংক ইনভেস্ট করে সেই ঋণপত্র থেকে শুরু করে RBI বন্ড এবং সোনা এবং রিয়েল এস্টেট সব কিছুতেই আমি এই একটি মিডিয়ামের মাধ্যমে আমি ইনভেস্ট করতে পারি। তো এই মিউচুয়াল ফান্ড কি, কিভাবে এতে ইনভেস্ট করা উচিত, কি কি ধরনের মিউচুয়াল ফান্ড হয়, মিউচুয়াল ফান্ডের নানা রকম ক্যাটাগরি আছে, একদম মিনিমাম 4% রিটার্ন দেয় এরকম মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে 22-24%, 25% দেয় এরকম মিউচুয়াল ফান্ডও আছে, এবং জিরো রিস্কের মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে খুব হাই রিস্কের মিউচুয়াল ফান্ড সব রকম কিন্তু আছে। তো কি কি ধরনের মিউচুয়াল ফান্ড হয়, কিভাবে এতে ইনভেস্ট করা উচিত, মিউচুয়াল ফান্ড সম্পর্কে ডিটেলস এর পরবর্তীকালে আমি আরো ভিডিও আনবো। যারা আরো ভালোভাবে এই বিষয়গুলি বুঝতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে এর পরবর্তী ভিডিওগুলো আপনাদের একটাও মিস না হয়ে যায়।